আজকে আমরা একটা বেশ অন্যরকম বাংলা অতিপ্রাকৃত গল্প নিয়ে আলোচনা করব। গল্পের নাম অলিখিত পাতার আত্মা। আমাদের কাছে এই গল্পটার একটা উৎস আছে, মানে একটা পাণ্ডুলিপি নিয়ে লেখা অলিখিত পাতার আত্মা, এক অভিশপ্ত পাণ্ডুলিপি। চলুন এই পাণ্ডুলিপির রহস্যটা একটু গভীরে গিয়ে দেখি। গল্পটি শুরু হচ্ছে কলকাতায়। পুরনো কলকাতার একটা গলি, সেখানে প্রাচীন পরশী বলে একটা বইয়ের দোকান। বেশ পুরনো ধরনের দোকান, তাই না? হ্যাঁ, মালিকও বেশ বয়স্ক, নীলকান্তবাবু। আর দোকানে ঢোকে গল্পের নায়িকা মাদ্রি, তরুণী লেখিকা, একটু অতিপ্রাকৃত রহস্যের দিকে ঝোঁক আছে। আচ্ছা। তো নীলকান্তবাবু মাদ্রিকে দোকানের একটা কোণের তাকের দিকে ইশারা করে সাবধান করেন, বলেন ওদিকে একটা বিশেষ বই আছে। বিশেষ বই মানে বইটার কোনো নাম নেই, চামড়ার মলাট, পাতাগুলো সব ফাঁকা, কিন্তু অদ্ভুত একটা পোড়া গন্ধ বেরোয়। ফাঁকা পাতা আর পোড়া গন্ধ, ইন্টারেস্টিং তো। হ্যাঁ, আর প্রথম পাতায় শুধু লেখা যে পড়বে সে দেখবে। এখানেই তো রহস্যের শুরু, তাই না? এই ফাঁকা পাতা, পোড়া গন্ধ, কেমন যেন একটা ইঙ্গিত। একদম। আমার তো মনে হয় এই ফাঁকা পাতা আর পোড়া গন্ধ এগুলো শুধু ভৌতিক আবহ তৈরির জন্য নয়। ফাঁকা পাতাগুলো হয়তো অসমাপ্ত কোনো কিছুর প্রতীক, মানে অসমাপ্ত কাহিনী। আর পোড়া গন্ধটা হয়তো কোনো ট্র্যাজেডি বা তীব্র আবেশের চিহ্ন। ঠিক বলেছেন। নীলকান্তবাবু কিন্তু ওকে বারবার বারণ করেছিলেন। কিন্তু মাদ্রি তো লেখক সত্তা, তার ওপর যুক্তিবাদী মন, কৌতূহল তো হবেই। হ্যাঁ, কৌতূহল আর যুক্তি, এই দুটো মিলেই ওকে বইটা কিনতে একরকম বাধ্য করল। এখানেই গল্পের আসল টানাপোড়নটা শুরু হচ্ছে, তাই না? জানার ইচ্ছে আর অজানার ভয়। ঠিক। তো মাদ্রি বইটা নিয়ে বাড়ি ফেরে। রাতে যেই না বইটা খুলেছে, কি হলো? অমনি ঘরের আলো দপ করে নিভে গেল, আর সেই ফাঁকা পাতায় কালো কালিতে অক্ষর ফুটে উঠছে। আচ্ছা, কি লেখা? লেখাটা ছিল, তুমি আমার গল্প শেষ করবে, না হলে আমি তোমার গল্প শেষ করে দেব। ভাবুন একবার। ভয়ানক হুমকি তো। ভয় তো মাদ্রি পেলই, কিন্তু ওর ভেতরের লেখক সত্তাটা যেন জেগে উঠল। মনে হলো এটা একটা চ্যালেঞ্জ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা মোড়। ভয় আর কৌতূহল এই দুটো একসঙ্গে কাজ করছে, কিন্তু এর পর যা ঘটে সেটা আরও বেশি অদ্ভুত, তাই না? হ্যাঁ, আরও অদ্ভুত। মাদ্রি যখন লিখতে বসে, ওর হাত নাকি নিজে থেকেই চলতে শুরু করে। মানে ওর নিজের নিয়ন্ত্রণে থাকছে না? একদমই না। লেখা হতে থাকে অন্য এক লেখকের কাহিনী, এক অভিশপ্ত বই লিখতে গিয়ে যিনি পাগল হয়ে যান, পরিবার হারান। ভয়ঙ্কর ঘটনা। শুধু লেখা নয়, আরও কিছু তো ঘটেছিল। হ্যাঁ, সেটাই তো আসল ভয়ের। মাদ্রি ওর পড়ার টেবিলের পাশে একটা ছায়ামূর্তিও দেখতে শুরু করে। ছায়ামূর্তি? কেমন দেখতে? দাড়িওয়ালা এক পুরুষ, চোখ দুটো যেন জ্বলছে, আর তার মুখ থেকে পুরা গন্ধ বেরোয়। সে নাকি কর্কশ গলায় বলে, শেষ করো, আমার গল্প শেষ করো। ওহ, এটা তো একেবারে হাড় হিম করে দেওয়ার মতো। এই ছায়ামূর্তি, এটাই কি তাহলে সেই অভিশপ্ত পাণ্ডুলিপির আত্মা, হরিশঙ্কর দাস? হ্যাঁ, মনে তো হচ্ছে তাই। মাদ্রি পরে নীলকান্তবাবুর কাছে ফিরে যায়। তিনি জানান যে বইটা আসলে হরিশঙ্কর দাস নামে এক লেখকের অসমাপ্ত লেখা। লিখতে লিখতেই উনি পাগল হয়ে যান, তারপর মারা যান, আর তার আত্মা নাকি বইটাতে আটকে আছে। তার মানে গল্পটা শেষ করার দায়িত্ব এখন মাদ্রির উপর। হ্যাঁ, নীলকান্তবাবু বলেন গল্পটা শেষ করতে হবে, কিন্তু খুব সাবধানে, যাতে আত্মাটা মুক্তি পায়। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, এইসব ঘটনা কি সত্যি সত্যি অতিপ্রাকৃত, নাকি পুরোটাই মাদ্রির মনের কল্পনা? ঠিক, মানে হরিশঙ্করের ট্র্যাজেডির সাথে একাত্ম হয়ে যাওয়া, লেখার প্রতি ওর নিজের যে টান, সব মিলিয়ে কি এটা ওর মনের তৈরি কোনো খেলা? হতেই পারে। হরিশঙ্করের অতৃপ্ত আত্মা, এটা কি আক্ষরিক অর্থে সত্যি, নাকি লেখকের যে সৃজনশীলতার অন্ধকার দিক থাকে, মানে তার যে আবেশ, তার যে পরিণতি, তারই একটা রূপক? এই প্রশ্নটাই গল্পটাকে আরও গভীর করে তোলে। মাদ্রিকে যে দায়িত্বটা দেওয়া হলো, সেটা তো শুধু একটা গল্প শেষ করা নয়। না, একদমই নয়। এটা একটা অতৃপ্ত আত্মাকে মুক্তি দেওয়ার চেষ্টা, অথবা কে জানে, হয়তো নিজের ভেতরের কোনো গভীর দ্বন্দ্বকে জয় করার চেষ্টা। তো মাদ্রি কি করলো শেষ পর্যন্ত? মাদ্রি ভয় পেলেও সিদ্ধান্ত নিল গল্পটা শেষ করবে, কিন্তু সে হরিশঙ্করের অসমাপ্ত ট্র্যাজেডিকে টেনে নিয়ে গেল না। তাহলে সে ক্ষমা আর মুক্তির একটা কাহিনী লিখল। এখানেই গল্পের আসল শক্তিটা প্রকাশ পায়, তাই না? মাদ্রি শুধু গল্পটা শেষ করল না, সে ওটাকে একটা নতুন মানে দিল, একটা শান্তির পরিণতি দিল। বাহ! তারপর
লেখা শেষ হওয়ার সাথে সাথে হরিশঙ্করের আত্মা নাকি একটা কালো রেখার মতো মিলিয়ে যায়, আর বইটা ওটা নাকি পুড়ে ছাই হয়ে যায়। আর আত্মাটা যাওয়ার আগে কিছু বলে? হ্যাঁ, একটা ফিসফিসানি শোনা যায়, ধন্যবাদ, আমি মুক্ত। দারুণ। তাহলে মাদ্রি মুক্তি পেল? হ্যাঁ, মাদ্রি তার নিজের উপন্যাস শেষ করে, কিন্তু ওই প্রাচীন পড়শি দোকানে আর কোনোদিনও ফেমে না। নীলকান্তবাবু অবশ্য দোকান চালিয়ে যান, নতুন ক্রেতাদের সাবধানও করেন হয়তো। আর মাদ্রি, ওর জীবনে কি কোনো রেশ থেকে যায়? হ্যাঁ, বলা হয় মাঝে মাঝে, বিশেষ করে গভীর রাতে, একটা হালকা পোড়া গন্ধ পায়। পোড়া গন্ধ? হ্যাঁ। কেন? মনে হয় যেন হরিশঙ্করের আত্মা কৃতজ্ঞতা জানাতে আসে। এটা কি সত্যি, নাকি শুধুই মাদ্রির মনের স্মৃতি, কে জানে। গল্পটা শেষ হয়েও যেন শেষ হয় না। একদম। এই গল্পটা আমাদের অনেক কিছু নিয়ে ভাবায়, যেমন ধরুন গল্পের শক্তি। একটা গল্প কিভাবে জীবনকে প্রভাবিত করতে পারে, এমনকি শেষ পর্যন্ত গ্রাসও করে ফেলতে পারে। ঠিক। আর অসমাপ্ত কাহিনীর ভার, সেটাও একটা বড় বিষয়। অবশ্যই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় সৃজনশীলতা আর আবেশের মধ্যে যে একটা সূক্ষ্ম বিপজ্জনক রেখা থাকে, সেটা। মানে সৃষ্টি করতে গিয়ে কোথাও যেন শিল্পী হারিয়ে যায়। হ্যাঁ, অনেকটা সেরকম। গল্পটা এটাও ইঙ্গিত দেয় যে কিছু জ্ঞান বা অভিজ্ঞতা সত্যি বিপজ্জনক হতে পারে, যা আমাদের পরিচিত বাস্তবতার যে নিরাপদ গণ্ডি তার বাইরে নিয়ে চলে যায়। সত্যিই ভাবনার বিষয়। আর এখানে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যেতে পারে। হরিশঙ্করের এই কাহিনী বা এই ধরনের কাহিনীগুলো কি আমাদের এটাই বোঝাতে চায় যে কিছু গল্প, কিছু জ্ঞান, কিছু সৃষ্টির নেশা, এগুলো সত্যিই বিপজ্জনক হতে পারে? মানে আমাদের চেনা বাস্তবতার ধারণাকে এলোমেলো করে দিতে পারে? নাকি এটা আসলে লেখকের কল্পনার গভীরতা, সেই গভীর কল্পনা যা এতটাই শক্তিশালী যে পাঠককেও সেই ঘোরের মধ্যে টেনে নেয়? কোনটা সত্যি, অভিশপ্ত জ্ঞান নাকি আচ্ছন্ন করার মতো কল্পনা? এই প্রশ্নটা না হয় ভাবনার জন্য তোলাই থাকলো।